ভূত.com। এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। ভূত.com-এর 22 নম্বর এপিসোডে আমি অভিষেক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ঘটনাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা আমার এক দাদার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। আমার দাদার নাম পঙ্কজ রয়। আমরা একই ফ্ল্যাটে থাকি। এই 2025-এর 26শে জানুয়ারি আমাদের ফ্ল্যাটে পিকনিক ছিল। ওই পিকনিকের দিন রাতের বেলায় দাদা এই ঘটনাটা আমার সাথে শেয়ার করে। আজ সেই ঘটনাটাই দাদার পারমিশন নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা আমি আমার দাদার জায়গা থেকে বলছি, যাতে বুঝতে এবং শুনতে আপনাদের ভালো লাগে। তা দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। আপনারা শুনছেন ভূত.com, অভিষেকের সাথে। তেনারা আছে। আমার নাম পঙ্কজ রয়। আমি বর্তমানে কলকাতা পুলিশের এএসআই পদে চাকরি করি। ঘটনাটা আমি যে সময় ক্লাস 8-এ পড়তাম সেই সময়কার ঘটনা। আমার দেশের বাড়ি রায়গঞ্জ কসবায়। আজ যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার মা বাড়িতে থাকাকালীন ঘটেছিল। আমার মা বাড়ি দক্ষিণ দিনাজপুরে রায়পুর নামে একটি গ্রামে। আমি ছোটবেলায় খুব ঘন ঘন মামা বাড়ি যেতাম। মামা বাড়ি যেতে ছোটবেলায় সবারই ভালো লাগে। মামা বাড়িতে গেলে না আছে পড়াশোনার চিন্তা, না আছে মায়ের বকুনি। সারাদিন শুধু খেলে বেড়ানো, মামাদের সাথে ঘুরে ঘুরে কাটানো। এইভাবে দিনগুলো যে কিভাবে পার হয়ে যেত বুঝতেই পারতাম না। মামা বাড়িতে গেলে মামার বন্ধু বান্ধবরাও আমাকে খুব ভালোবাসত। আর যেহেতু তারা মামার বন্ধু, তাই আমি তাদেরকেও মামা বলেই ডাকতাম। এই মামাদের মধ্যেই একজন ছিল ক্যালাটু মামা। ক্যালাটু নামটা যে কী কারণে দিয়েছিল সেটা আমি জানি না, কিন্তু সবাই ওই মামাকে ক্যালাটু বলেই ডাকত, তাই আমিও ওনাকে ক্যালাটু মামা বলেই ডাকতাম। ক্যালাটু মামা বেজায় রসিক ছিল। মামা বাড়িতে গেলেই মামা নানা রকম গল্প শুনিয়ে আমাকে খুব হাসাতো। এরকমই একবার মামা বাড়িতে বেড়াতে গিয়ে শুনি ক্যালাটু মামার খুব অসুখ। সেদিন মামাকে দেখতেও গিয়েছিলাম। বিছানা থেকে উঠতে পারছিল না মামা। মামাকে দেখে আসার 3 দিনের মাথায় ক্যালাটু মামা মারা যায়। ক্যালাটু মামা মারা যাওয়াতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। আমিও মনে মনে খুব দুঃখ পেয়েছিলাম, প্রচণ্ড কান্না করেছিলাম। সেই সময় কেউ মারা গেলে তাকে কাঠেই পোড়ানো হতো। তখন এইসব ইলেকট্রিক চুল্লি ছিল না। বর্তমানেও অনেক গ্রামেই মানুষকে কাঠেই পোড়ানো হয়। মামারা যেখানে থাকতো সেটা ছিল হিন্দু এলাকা। হিন্দু এলাকার পরই ছিল মুসলিম এলাকা, ঠিক তার পরে ছিল খাড়ি। খাড়ি হলো বড় বড় নদী থেকে ছোট ছোট শাখা পোশাকা বেরিয়ে ছোট ছোট খালের সৃষ্টি করে, সেগুলোকেই খাড়ি বলা হয়। এরকম একটি খাড়ি মামার বাড়ির গ্রামেও ছিল। সেই খাড়িটার নাম ছিল কাশিয়ার খাড়ি। ওই খাড়ির ধারেই মরা পোড়ানো হতো। আমি যেহেতু ছোট ছিলাম, সেই কারণে মামারা আমাকে শ্মশানে যেতে বারণ করে। কিন্তু মামাদের হাজার বারণ করা সত্ত্বেও আমি মামাদের সাথে শ্মশানে গিয়েছিলাম। খাড়ির ধারে পৌঁছে চিতা সাজানোর কাজ শুরু হয়। চিতা সাজানোর পর ক্যালাটু মামাকে চিতার উপর শুইয়ে চিতায় আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর আমরা সবাই সেখানে অপেক্ষা করছিলাম কতক্ষণে দাহ কাজ শেষ হবে। আগুন দেওয়ার মিনিট 15-র মধ্যেই কোথা থেকে এক ঝাঁক কালো মেঘ এসে পুরো আকাশটাকে অন্ধকার করে দেয়। শুরু হয় ঝোড়ো হাওয়া। হাওয়া চলার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরকম মুষলধারে বৃষ্টি এর আগে আমি কখনো দেখিনি। বৃষ্টির সাথে সাথে কান ফাটানো মেঘের গর্জনে সারা শরীর শিউরে উঠছিল। প্রায় ঘন্টাখানেক এইভাবে তাণ্ডব চালানোর পর বৃষ্টি থামে। চিতার কাছে গিয়ে দেখি চিতার কাঠ তখন পুরো ভিজে গেছে, আর ক্যালাটু মামার দেহটাও অর্ধেক পুড়েছে। ক্যালাটু মামার ওই অর্ধেক পোড়া দেহটা দেখে আমার গা ভয়ে শিউরে উঠছিল।
আমার মামা আমাকে ওখান থেকে অনেকবার সরানোর চেষ্টা করেছিল, কিন্তু আমিও ছিলাম নাছোড়বান্দা, কিছুতেই ওখান থেকে নড়ব না। সমস্ত কাঠ ভিজে যাওয়ায় কিভাবে আবার চিতা সাজানো হবে সেই নিয়ে সবার মধ্যে একটা শোরগোল পড়ে যায়। পর্যাপ্ত কাঠ না থাকায় শেষে ঠিক করা হয় মামার ওই আধপোড়া দেহটা মাটিতে পুঁতে ফেলা হবে। কথা মতন কাজ। কিছু লোকজন ওখানেই নদীর চরে মাটি খুঁড়ে মামার আধপোড়া দেহটাকে কবর দেয় এবং সেখান থেকে আমরা সবাই বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরে কোনো মতে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে শুয়ে ক্যালাটু মামার কথাই ভাবতে থাকি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ চেঁচামেচির শব্দে ঘুমটা ভাঙে। বাইরে বেরোতে দেখি মুসলিম পাড়ার একদল লোকজন হিন্দু পাড়ায় এসে ঝামেলা করছে। আমার মামা আমাকে ঘরে যেতে বলে কি হয়েছে জানার জন্য ওই ঝামেলার দিকে এগিয়ে যায়। আমিও কৌতূহলবশত মামার পিছন পিছন ওই ঝামেলার দিকে এগিয়ে যাই। যেখানে গণ্ডগোলটা হচ্ছিল সেখানে গিয়ে যেটুকু কথা কানে আসে তার থেকে বুঝতে পারি মুসলিম পাড়ায় একদল কুকুর একটা সদ্য পোড়ানো লাশ নিয়ে টানা হেঁচড়া করছে, যেটার কারণে এই গণ্ডগোলের সূত্রপাত। ওই মুসলিমদের কথা মতন মামারা ওনাদের পিছন পিছন ওনাদের পাড়ায় যায়। আমিও মামার পিছুনি। মুসলিম পাড়ায় গিয়ে যে দৃশ্য আমার চোখে পড়ে তা দেখে রীতিমতো আমি ভয় পেয়ে যাই। দেখি ক্যালাটু মামার পোড়া লাশটা চারটে কুকুর মিলে টেনে হিচড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বীভৎস সেই দৃশ্য! ক্যালাটু মামার শরীর থেকে মাংস সব খসে খসে পড়ছে। মুখের একপাশে মাংস নেই বললেই চলে, যেন কঙ্কাল বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছিল যেন ওই পোড়া ক্যালাটু মামা আমার দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। ঝামেলা আস্তে আস্তে বাড়তে থাকায় পুলিশ বডিটাকে রেস্কিউ করে এবং নিজেদের সাথে থানায় নিয়ে যায়। এরপর পরিবেশ আস্তে আস্তে শান্ত হলে আমরা সবাই বাড়ি ফিরে আসি। সারাটা দিন এত দৌড়ঝাঁপের ফলে শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই মামাবাড়ি ফিরেই অল্প কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে তখন রাত 9টা। ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বসতে দেখি মামা এবং মামার কিছু বন্ধুরা বারান্দায় বসে তখনও ক্যালাটু মামার সম্পর্কে কথাবার্তা বলছে। কিছুক্ষণ বসে ওখানে মামাদের কথাবার্তা শুনছিলাম, আর আমারও থেকে থেকে ক্যালাটু মামার কথাই মনে পড়ছিল। 10:30 বাজলে মামি খাওয়ার জন্য সকলকে ডাক দেয়। মামা বাড়িতে আমরা রান্নাঘরেই খেতে বসতাম, কারণ রান্নাঘরটা বেশ বড় ছিল। রান্নাঘরের একটা জানলা দিয়ে মামাবাড়ি আসার রাস্তাটা স্পষ্ট দেখা যেত, আর আমি যেখানে খেতে বসেছিলাম সেখান থেকে সোজাসুজি জানলাটা দেখা যাচ্ছিল। খেতে খেতে হঠাৎ জানলার দিকে চোখ যেতে আমার গা ভয় ভার হয়ে যায়। দেখি ওই রাস্তা দিয়ে ক্যালাটু মামার পোড়া দেহটা হাঁটতে হাঁটতে মামা বাড়ির দিকেই আসছে। এই বীভৎস দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠি। মামা আমাকে কি হয়েছে জিজ্ঞেস করতে মামাকে আমি বলি, ওই দেখো মামা, ক্যালাটু মামা রাস্তা দিয়ে এদিকেই আসছে। মামা এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না। মামা তখন আমাকে প্রচণ্ড বকাবকি করে। মামা আমাকে বলে, তোকে তখনই বারণ করেছিলাম ওখান থেকে চলে আসতে, তোর তো আমার কোনো কথাই কানে যাচ্ছিল না, নে এখন খেয়ে নে। এই বলে রাতের খাওয়া দাওয়া সেরে আমি মামার সাথেই শুয়ে পড়ি। পরের দিন সকালে আর রাতের কথা কিছু মনে ছিল না। মামা বাড়িতে যেহেতু ঘন ঘন যেতাম, তাই ওখানে বন্ধু বান্ধব প্রচুর হয়েছিল। ওদের সাথেই খেলতে বেরিয়ে পড়ি। খেলতে খেলতে সকাল গড়িয়ে কখন যে দুপুর হয়ে গিয়েছিল খেয়ালই ছিল না। খেলাধুলা সেরে যখন বাড়ি ফিরছিলাম, হঠাৎ লক্ষ্য করি রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে পোড়া ক্যালাটু মামার সেই দেহ। মুখের এক সাইডে মাংস নেই,
যেন কঙ্কাল বেরিয়ে রয়েছে, আর গা থেকে মাংস খসে খসে পড়ছে। ক্যালাটু মামা আমার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে তার দিকে ডাকছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি চিৎকার করতে করতে উল্টো দিকে দৌড় লাগাই। আমার আশেপাশের বন্ধুরা আমার পিছন পিছন দৌড়ে আমাকে থামিয়ে বলে, কি রে, তুই চিৎকার করছিস কেন? আমি বলি, ওই দেখ, ক্যালাটু মামা ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু ওরা কিছুই দেখতে পাচ্ছিল না। ওরা আমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে মামার কাছে সমস্ত কথা খুলে বললে মামা একটু চিন্তায় পড়ে যায়। গায়ে হাত দিয়ে দেখে আমার গায়ে তখন ধুম জ্বর। মামা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসে বাড়িতে, আর আমার মাকেও খবর দেয়। আমার মা আমাকে এসে সেই দিনই বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে এসেও কোনো লাভ হয়নি। আমি দিন রাত সারাদিন শুধু ক্যালাটু মামাকেই দেখতে পেতাম। এমনকি খাওয়ার থালাতেও যেন ক্যালাটু মামার সেই ভয়ানক মুখটা ভেসে উঠত। দিন দিন আমি দুর্বল হয়ে পড়ছিলাম। আমার ওজন 1 মাসের মধ্যে 8 কিলো কমে যায়। আমি বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলি। অবশেষে আমাকে এক তান্ত্রিককে দেখানো হয়। তান্ত্রিক বাড়ি এসে ঝাড়ফুঁকের মাধ্যমে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি। সুস্থ হয়ে ওঠার পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি, তান্ত্রিক যখন বাড়ি এসেছিল, বাড়ি আসার পর সেই তান্ত্রিককে দেখে আমি নাকি অনেক কুকথা বলছিলাম। মা বলে, আমি যখন তান্ত্রিককে বলছিলাম যেন মনে হচ্ছিল ওটা আমি নই, আমার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে, কারণ আমার গলার স্বরও পাল্টে গিয়েছিল। অনেক ঝাড়ফুঁকের মাধ্যমে আমাকে সুস্থ করা হয়। পরে তান্ত্রিক নাকি মাকে বলে, ওই ক্যালাটো মামাই আমাকে বর করেছিল। সেই সময়ের মুহূর্তটা আমার কিছুই মনে নেই। পুরোটাই আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম যে তান্ত্রিক আসার পর কি কি হয়েছিল। তা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। আজ আমার অনেকটাই বয়স হয়েছে, আমার মেয়ে 2nd ইয়ারে পড়ছে, কিন্তু আজও সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমি ভুলতে পারিনি। ক্যালাটো মামার সেই হাত পোড়া লাশটা আজও মনে পড়লে আমার গায়ের রক্ত হিম হয়ে যায়। এই ছিল আমার পঙ্কজদার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি bhoot.2024@gmail.com, এখানে মেল করতে পারেন। আমাদের ফেসবুক পেজে গিয়েও আমাদের মেসেজ করতে পারেন, অথবা ভয়েস মেসেজ পাঠাতে চাইলে 8100781562 এই নাম্বারটিতে পাঠান। আমরা অবশ্যই আপনাদের ঘটনা এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।